হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবিকা সরকার চলে এসেছি আজকে একটি নতুন ক্লাস নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে দ্বাদশ শ্রেণীর আর কি থার্ড সেমিস্টারের এডুকেশনের সমস্ত ক্লাসগুলি দেবো, কিন্তু আমার ল্যাপটপের কিছু টেকনিক্যাল কারণের জন্য আমি সমস্ত রকম স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করে উঠতে পারিনি। তো তার জন্য খুবই দুঃখিত। এরপর পরবর্তীকালে আমি আশা করছি সমস্ত রকম ক্লাসগুলো তোমার দিতে পারবো। তোমরা সাথে থেকো। চলো শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। আমি তোমাদের রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন আমি পড়াবো। তার আগে প্রথমেই আমরা জেনে নেব যে বলে নিই যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালে। সে 1947 সালের আগে মানে পূর্ববর্তী স্বাধীনতার পূর্বে অনেক শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য বা শিক্ষার উন্নতি সাধনের জন্য অনেক রকম কমিটি কমিশন এসেছিল, যেমন হান্টার কমিশন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সঙ্গে সঙ্গেই সেই শিক্ষার উন্নতি সাধনের জন্য কমিশন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সেই সময়ের সরকার। তারপর কি হয়, তাই স্বাধীনতার পরবর্তী যে শিক্ষা কমিশন, প্রথম শিক্ষা যে কমিশন আসে তা হলো রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটি 1948 সালে গঠন করা হয়। বিষয়টি শুরু করার আগে আমরা জেনে নেব আজকে আমরা কি পড়ব রাধাকৃষ্ণান কমিশন সম্পর্কে। প্রথমেই আমরা জেনে নেব যে রাধাকৃষ্ণান কমিশন আর কি কেন গঠিত হয়েছিল, এই কমিটির সদস্যবৃন্দ কে কে ছিলেন, সম্পাদক কে কে ছিলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য কী ছিল, তারপর কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি কী কী ছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কেন আর কি স্থাপন করা হয়, ইত্যাদি ইত্যাদি। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশনীয় ভিডিও তোমরা এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমাদের কাছে। আজকে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলো না কিন্তু, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভারতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল তা স্বাধীনতা অর্জনের পর জাতীয় ভিত্তিতে পুনর্গঠন ব্যবস্থার কর্মসূচি গ্রহণ করা হয়। তাই স্বাধীন ভারত সরকার বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কমিশন ও কমিটি নিয়োগ করেছেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো এই রাধাকৃষ্ণান কমিশন। এই কমিশনকে বিশ্ববিদ্যালয় কমিশনও বলা হয়। ভারত সেই সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আহ্বানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের নেতৃত্বে যে কমিশন গঠিত হয় বা গঠন করা হয় সেটি হলো রাধাকৃষ্ণান কমিশন নামে পরিচিত। এই রাধাকৃষ্ণান কমিশনের একটি শিরোনাম রয়েছে, সেটি হলো রিকনস্ট্রাকশন অফ ইউনিভার্সিটিজ ওয়াজ এসেন্সিয়াল ফর দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরবর্তীকালে আর কি অর্থ-সামাজিক উন্নতি সাধনের জন্য শিক্ষার পুনর্গঠন করার আর কি প্রয়োজনীয়তা অনুভব করে। এটি একটি বঙ্গানুবাদ। আর এই শিরোনামটা তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে, এটি হচ্ছে রাধাকৃষ্ণান কমিশনের শিরোনাম। তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, এখান থেকে অনেকগুলো এই প্রতিটি যে লাইন রয়েছে সেই প্রতিটা লাইনে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা লাইন টু লাইন এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। যেমন দেখো এখানে যেটা রয়েছে, এই যে কোটেশনটা রয়েছে, এই কোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি যদি বলা হয় তাহলে কিন্তু সেই রাধাকৃষ্ণান কমিশন। এবং এই রাধাকৃষ্ণান কমিশনের আরও একটি নাম, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন। এছাড়া এরকম কোশ্চেন আসতে পারে যে এই রাধাকৃষ্ণান কমিটি গঠন করার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, অথবা কার নেতৃত্বে এই কমিশনটি গঠন করা হয়। রাধাকৃষ্ণান কমিশন 1948-49। এই কমিশনের সভাপতি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। অনুসারে এই কমিশনের নাম হয় রাধাকৃষ্ণান কমিশন। তোমাদের আমি আগেই বলেছি যে এই কমিশনের চেয়ারম্যান হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তার নাম অনুসারে এই রাধাকৃষ্ণান কমিশন গঠন করা হয়। এটি 5 নভেম্বর 1948 সালে এই কমিশনটি গঠিত হয়।
তাহলে এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে রাধাকৃষ্ণন কমিশন কবে গঠন করা হয়, সেটি হচ্ছে 5 নভেম্বর 1948 সাল। এরপর আসি কমিশন গঠনের কারণ ও সমস্যা। কি কারণে কমিশনটি গঠন করা হয়েছে? চলো দেখে নিই কেন, কি কারণ। না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংস্কার, বিশেষ করে উচ্চশিক্ষার উন্নতি সাধনের জন্য এই কমিশন নিয়োগ করা হয়। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কেন গঠন করা হয়? না, উচ্চশিক্ষার সংস্কৃতি, উচ্চশিক্ষার উন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার সাধনের জন্য এই কমিশন নিয়োগ করা হয়। সদস্য, না, এই কমিশনের 10 জন সদস্য ছিল, তার মধ্যে 7 জন দেশীয় সদস্য এবং 3 জন হচ্ছে বৈদেশিক সদস্য ছিলেন। এই এই যে নাম্বারগুলো রয়েছে, 7 জন দেশীয় সদস্য এবং 3 জন বৈদেশিক সদস্য, এই নাম্বারটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, হয়তো দিয়েই দিল যে রাধাকৃষ্ণন কমিশনে যে 10 জন সদস্য ছিলেন তার মধ্যে বৈদেশিক সদস্য কজন ছিলেন, অথবা দেশীয় সদস্য কতজন ছিলেন, সেই রকম তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসতেই পারে। এরপর দেখে নিই বৈদেশিক সদস্যের মধ্যে কে কে ছিলেন। না, বৈদেশিক সদস্যের মধ্যে ছিলেন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান আর ডক্টর টিগার্ড। এরপরে আসি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, উনি হচ্ছেন সম্পাদক ছিলেন। রাধাকৃষ্ণন কমিশনে বিচার্য বিষয় কি ছিল? রাধাকৃষ্ণন কমিশনে বিচার্য বিষয় মানে হচ্ছে কি কারণে বা কি বিষয় অনুসন্ধান করার জন্য এই রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। উচ্চশিক্ষার উন্নতি এবং বিকাশ সাধন করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং উচ্চতর গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা। তোমরা যদি পুরো বিষয়টা যদি মুখস্থ করতে না পারো, তবু আমি বলবো এই যে ফার্স্ট লাইনটি রয়েছে, উচ্চশিক্ষার উন্নতি ও বিকাশ সাধন করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার এবং উচ্চতর গবেষণার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখে দিও। ঠিক আছে, এরপর আসছি না, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কাঠামো, প্রশাসনিক, শিক্ষার গুণগত মান, শিখন ও পরীক্ষার ব্যবস্থার মান, শিক্ষার মাধ্যম কি হবে, ধর্মীয় শিক্ষা কি, শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয় পর্যালোচনা করা। এছাড়া অধ্যাপকদের যোগ্যতা, তাদের বেতন কি হবে, তারা আর কি মৌলিক গবেষণা করার জন্য তাদের উৎসাহিত করা, তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দ্বারা ইত্যাদি বিষয়ও আর কি এই কমিশনে বিচার্য বিষয় ছিল। এরপর আসবো হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়ে আর কি বিভিন্ন রকম সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আর কি এই কমিশন গঠন করা হয়। যেমন হচ্ছে বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলির সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। রাধাকৃষ্ণন কমিশন কি করে? না, কমিশন গঠন করার পর সেই কমিশনে যে সদস্যগুলো নিযুক্ত হয়, সেই কমিশনের সদস্যগুলি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশে উচ্চ শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের কার্যপদ্ধতি, শিক্ষাবিদদের সাথে আলোচনা করা এবং সমস্ত দিক থেকে পর্যালোচনা করে এবং সংস্কারের জন্য 747 পৃষ্ঠা 200টি সুপারিশ পেশ করেন সরকারের কাছে। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে রাধাকৃষ্ণন কমিশনের যে রিপোর্টটি পেশ করা হয় আর কি সংস্কার সাধনের জন্য, সেটি কত পৃষ্ঠার ছিল? সেটি ছিল 747 পৃষ্ঠার এবং কটি সুপারিশ আর কি দেওয়া হয়? সেটি হচ্ছে 200টি সুপারিশ দেওয়া হয়। এরপর আসবো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য। না, উচ্চশিক্ষার লক্ষ্য হিসেবে কমিশন কি কি বলেছেন, চলো আমরা সেটা দেখে নেব। উচ্চশিক্ষার লক্ষ্য হিসেবে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার কথা বলে, যাতে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিগুলো, যে সহমর্মিতা, সহানুভূতি, সহযোগিতা, অন্যের সমস্যা সমাধানে হেল্প করা ইত্যাদি বিষয়গুলি যাতে বা গুণাবলীগুলো যাতে বিকাশ লাভ করে, তার জন্য এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার উপরে বিশেষ জোর দেওয়ার কথা বলেছে। এছাড়া হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। গণতান্ত্রিক চেতনা বলতে মানুষ যে চিন্তাভাবনা গণতান্ত্রিকভাবে করবে, এছাড়া বিভিন্ন রকম যে সমস্ত আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের প্রতি তাদের সৌজন্যবোধ বা সৌভ্রাতৃত্ববোধ সবার মধ্যে থাকবে ইত্যাদি চেতনা যাতে জাগ্রত হয়, তার জন্য গণতান্ত্রিক চেতনার বিকাশ করা। এরপর হচ্ছে যে চারিত্রিক উন্নতি সাধন করা, তারা যাতে আদর্শ চরিত্রের হয়, তার জন্য উন্নতি সাধন করার জন্য
কমিশন উচ্চশিক্ষার লক্ষ্যের কথা বলেছেন। এরপর হচ্ছে যে ভারতীয় সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ সাধন করা। আমরা জানি যে সংস্কৃতি রয়েছে, ভারতীয় সংস্কৃতি, সেটি হচ্ছে আমাদের ঐতিহ্য। এই সংস্কৃতি যাতে আর কি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যাতে আর কি ট্রান্সফার হয় এবং সেটি যাতে সংরক্ষিত হয় তার জন্য ব্যবস্থা করা এবং এর জন্য উচ্চশিক্ষার লক্ষ্য। এরপর আসবো হচ্ছে প্রাকৃতিক ও মানব সম্পদের ব্যবহার। প্রাকৃতিক ও মানব সম্পদের যাতে আর কি যথাযথ ব্যবহার করা হয় এবং যাতে নষ্ট না হয়। কারণ এই সম্পদের কিন্তু এরকম নয় যে এগুলো চিরস্থায়ী। এই সম্পদের কিন্তু একটা টাইম পর কিন্তু শেষের দিকে যাবে। যেমন হচ্ছে আমাদের পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ হিসেবে যেমন কি অক্সিজেন, কয়লা, জল, এগুলো কি আমাদের প্রাকৃতিক। জলটা খাচ্ছি, যে পানীয় জল, সেই পানীয় জল কিন্তু আমরা জানি অন্য দেশে পাওয়া যায় না। কিন্তু তারপরেও কিছু কিছু আমাদের ইন্ডিয়ার অন্যান্য স্টেটে, যেমন সাউথের দিকে কিছু স্টেটে এই সামার টাইমে ওখানে জলই পাওয়া যায় না, ওখানে জলের জন্য হাহাকার হয়। তাই এই প্রাকৃতিক সংকট যাতে না হয়, সম্পদের যদি অফুরন্ত সম্পদের ব্যবহার যদি সুষ্ঠুভাবে হয়, তার জন্য এই প্রাকৃতিক ও মানব সম্পদের ব্যবহার সম্পর্কে তাদের ওয়াকিবহাল করা, তাদের সম্পর্কে অ্যাওয়ারনেস দেওয়া। এরপর আসবো 6 নম্বর পয়েন্টে, সেটি হচ্ছে বিজ্ঞান ও কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার। কিনা যে ভারতের ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা যাতে জানতে পারে তার চেষ্টা করা। তারপর হচ্ছে যে জাতির অবিচ্ছিন্ন গতি, আমাদের সাহিত্য, কলা, আইন, ইতিহাস, সংস্কৃতি এক প্রবাহ যা ভারতীয় শিক্ষার্থীকে অনেক জানতে সাহায্য করে ইত্যাদি হয়ে গেল উচ্চশিক্ষার লক্ষ্য। এরপরে আসছি বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো কি ছিল। না, বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো আর কি কমিশন বলেন 12 বছরের বিদ্যালয় শিক্ষার পর, যেটাকে সেই সময়ে 12 বছরের যে শিক্ষা মানে বিদ্যালয়ের যে শিক্ষা সেটিকে ইন্টারমিডিয়েট এডুকেশন বলা হতো। সেটি লাভ করার পরই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তাহলে এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে বিশ্ববিদ্যালয়ে আর কি বা শিক্ষার্থীরা কলেজে আর কি কোন শিক্ষা লাভ করার পর ভর্তি হতে পারবে? না, 12 বছরের ইন্টারমিডিয়েট শিক্ষা বা বিদ্যালয় শিক্ষা গ্রহণ করার পর তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য। চলো দেখে নিই বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো সংক্ষিপ্ত রূপ। না, বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো হচ্ছে, দেখো এখানে শিক্ষা স্তরকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, আর একটা হচ্ছে পিএইচডি। স্নাতক স্তরকে আমি 2টি ভাগে ভাগ করা হয়, যেটা বর্তমানে রয়েছে পাস কোর্স ও অনার্স কোর্স। পাস কোর্সটি 2 বছরের সময়কাল এবং অনার্স কোর্সটি 3 বছরের সময়কাল। এরপর দেখে নেব স্নাতকোত্তর কোর্স। এখানে হচ্ছে পাস কোর্স এবং অনার্স কোর্স 2টি ভাগের প্রকৃতি রয়েছে। তার পাস কোর্সের জন্য 2 বছর সময়কাল এবং অনার্স কোর্সের জন্য 3 বছর সময়কাল লাগবে। এরপর আসছি আমরা স্নাতকোত্তর আর কি পড়াশোনা শেষ করার পর সেই শিক্ষার্থী পিএইচডির জন্য আর কি সে উত্তীর্ণ হবে এবং এই পিএইচডির কি সময়কাল হচ্ছে 2 বছর। এই শিক্ষার কাঠামোটি তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এই শিক্ষার কাঠামো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপর আমরা আসবো বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশন কি বলেছেন। কমিশন বলেন, আমরা একটা সভ্যতা গড়ে তুলতে চাই, একটি ফ্যাক্টরি বা কারখানা নয়, যে সভ্যতা নির্ভর করে ব্যক্তির চারিত্রিক দৃঢ়তার উপর। মানে কমিশন বলছেন যে এমন আমরা সভ্যতা গড়ে তুলতে চাই যেখানে চারিত্রিক দৃঢ়তার উপরে যেন সভ্যতা নির্ভর করে। কোনো ফ্যাক্টরি বা কোনো রকম আর কি কারখানা গঠন করা হচ্ছে মূল উদ্দেশ্য নয়। তাই স্বাধীনোত্তর ভারতের জীবনধারা ও সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার আর কি পাঠ্যক্রমকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণধর্মী, যেটা আর কি আর্টস বা সায়েন্স, সেগুলো হচ্ছে বেসিক এডুকেশন, যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণধর্মী। 2 হচ্ছে পেশাগত বা প্রফেশনাল এডুকেশন, সেটিকে বলা হয় পেশাগত শিক্ষা। দেখে নিই আমরা সাধারণধর্মী কি আর পেশাগত শিক্ষাগুলি কি। মানে সাধারণধর্মী পাঠ্যক্রম বলতে এখানে বোঝানো হয়েছে যে সাধারণধর্মী পাঠ্যক্রম নাকি না 12 বছরের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শাখাতে ভর্তি হতে পারবে। আমরা 12 বছর যে উচ্চতর আমরা জানি যে আমরা সাধারণত আমরা যে বিদ্যালয়ে যে তোমরা যে এখন ক্লাস 12-এ পড়ছো, তোমরা তো বিদ্যালয়েই পড়াশোনা করছো। অ্যাট দ্য সেম টাইম তখনও সেমই ছিল, শুধু সেখানে শিক্ষা স্তর থেকে একটি নাম দেওয়া হচ্ছে যে আর কি ইন্টারমিডিয়েট শিক্ষা স্তর, যেটিকে বিদ্যালয় শিক্ষা বলা হয়েছে। সেই 12 বছরের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পর
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শাখাতে ভর্তি হতে পারবে। পাস বা অনার্সের জন্য 3 বছর সময়কাল থাকবে। মাস্টার ডিগ্রির জন্য পাস কোর্সের শিক্ষার্থীরা 2 বছর, অনার্স কোর্সের শিক্ষার্থীরা 1 বছর পড়ার পর মাস্টার ডিগ্রি লাভ করবে। এরপর আসি পেশাগত শিক্ষা। পেশাগত শিক্ষা কিনা, এই কমিশন এই শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। পেশাগত শিক্ষা হলো এমন একটি বিশেষায়িত ও আনুষ্ঠানিক শিক্ষা যা কোনো নির্দিষ্ট পেশা, কর্মক্ষেত্র বা বাণিজ্যে সরাসরি কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন প্রদান করা হয়। যেমন আমরা জানি যে পড়তে গেলে পড়ার পর কিছুদিন ট্রেনিং নিতে হয় বা প্র্যাকটিস করতে হয়, তারপরে সে কিন্তু একজন লয়ার হয়। তারপরে ধরো আমরা যে টিচার হতে গেলে কি না, একটা নির্দিষ্ট পড়াশোনা করার পর তাকে ট্রেনিং নিতে হয়, তারপরেই সে কিন্তু টিচিং পদের জন্য তাকে উপযুক্ত মনে করা হয়। এগুলো হয়ে গেল একটি পেশাগত শিক্ষা বা পাঠ্যক্রম বা পেশাগত শিক্ষা। একটি বিষয়ের কথা বলেছেন, সেটি হচ্ছে কৃষি, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিজ্ঞান এবং আইন। কমিশন কৃষির জন্য বলেছেন যে কৃষি নিম্ন স্তর থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত কৃষি শিক্ষার যেন ব্যবস্থা করা হয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি কলেজগুলো যুক্ত থাকবে। এরপর আসি বাণিজ্যতে কি বলেছে না, বাণিজ্যদের ক্ষেত্রে কমিশন বলেছেন যে এই বিভাগে পাঠরত শিক্ষার্থীরা যাতে হাতে কলমে জ্ঞান অর্জন করতে পারে। শুধুমাত্র তারা পুঁথিগত বিষয় বা পাঠ্য বিষয়ের মধ্যে তাদের জ্ঞান সীমাবদ্ধ থাকবে না, তারা যাতে কোনো ফার্মে গিয়ে যাতে নিজে হাতে কলমে কাজ শিখতে পারে তার যেন ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে এখানে কমার্স বা বাণিজ্য শিক্ষার কথা এখানে বলা হয়েছে। এরপর আসছি যে শিক্ষাতত্ত্ব বা এডুকেশন। এই যে তোমরা এডুকেশন পড়ছো, এই এডুকেশন সাবজেক্টটি বা বিষয়টির প্রথম সুপারিশ কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশন বলেছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বেশিরভাগ টাইমই কোশ্চেন আসে যে শিক্ষাতত্ত্ব বা এডুকেশন এই বিষয়টি কোন কমিশনের সুপারিশ বা কোন কমিশন প্রথম এই বিষয়টি আর কি পড়াশোনা করার জন্য সুপারিশ করেছিলেন। তো সেটি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তো চলো দেখে নিই কি বলেছে এখানে। না, সর্বপ্রথম এই কমিশন এডুকেশন পড়ার কথা বলেন, বিদ্যালয়ে টিচিং প্র্যাকটিস করার কথা বলা হয়, ট্রেনিং কলেজের শিক্ষক হিসেবে যারা আর কি যুক্ত হবেন তাদের অবশ্যই টিচিং অভিজ্ঞতা যেন থাকে, তবেই তাদের নিয়োগ করার কথা এখানে বলা হয়েছে। এরপর আসছি হচ্ছে পেশাগত যে শিক্ষার কথা বলা হয়েছে, সেখানে মেডিকেল কলেজ সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 100-র বেশি হবে না এবং প্রতি একজন শিক্ষার্থীর ক্ষেত্রে 10টি বেড বা 10টি রোগীর চিকিৎসার ব্যবস্থা যেন থাকে, এই সুপারিশ করেছেন ডাক্তারি বিষয়ের ক্ষেত্রে। এরপর আসছি যে আইন বিষয় নিয়ে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কি বলেছে না, এই বিষয়ের জন্য 3 বছরের ডিগ্রি কোর্স থাকবে, যার মধ্যে 1 বছরের কোনো অ্যাডভোকেট মানে এক্সপার্ট অ্যাডভোকেটের নিকটবর্তী থেকে যেন অভিজ্ঞতা অর্জন করে। এর আগে আমরা শুনেছি যে এটি একটি আর কি প্রফেশনাল কোর্স বা পেশাগত শিক্ষা, এটি আর কি একটা টাইম মানে কি জ্ঞান অর্জন করার পর বা বিষয়টি সম্পর্কে জানার পর আর কি এক্সপেরিয়েন্সের জন্য তাকে আর কি প্র্যাকটিস করতে লাগে একজন এক্সপার্ট অ্যাডভোকেটের সঙ্গে। এরপর আসছি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যা। এতে বলা হয়েছে যে কলেজগুলি মন্ত্রী বা সরকারি বিভাগের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, এগুলি একটি স্বশাসিত কলেজের কথা এক্ষেত্রে বলা হয়েছে। এরপর আসি পরবর্তী যে সুপারিশ করেছেন যে রাধাকৃষ্ণন কমিশন বলেছেন যে উচ্চশিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য 12 বছরের শিক্ষা শেষ করতে হবে, তার জন্য মাধ্যমিক বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করার কথা বলা হয়। বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে 3000 এবং 1500 জন হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যা 3000 হবে এবং
কলেজগুলিতে সর্বোচ্চ সংখ্যা 1500 জন হবে, এর থেকে বেশি যেন না হয় তার সুপারিশ করেছেন কমিশন। এছাড়া কলেজে কর্মদিবস মানে ওয়ার্কিং ডেজ যেটাকে বলা হয় 180 দিন হবে এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, লাইব্রেরি, গবেষণা করার সুযোগ দিতে হবে। বিদ্যালয় ও কলেজগুলির শিক্ষকদের শিক্ষণগত যোগ্যতার জন্য রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করার কথা এখানে বলা হয়েছে। এরপর আছে শিক্ষার মাধ্যম কি হবে না, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য বা উচ্চশিক্ষার জন্য 3টি ভাষা জানার কথা বলেছেন। একটি হচ্ছে আঞ্চলিক ভাষা যেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, 2 হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশ পড়ার কথা এখানে বলা হয়েছে করেছেন। কমিশনের মতে শিক্ষকই হলো জাতির নির্মাতা, অর্থাৎ শিক্ষকই একজন জাতিকে নির্মাণ করে থাকেন, যেটা সাধারণত কথায় বলা হয়ে থাকে। তাই কমিশন বলেন শিক্ষক হবে উন্নত চরিত্র, জ্ঞানী, দক্ষ। এছাড়া কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে 4 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে অধ্যাপক, রিডার, লেকচারার ও ইনস্ট্রাক্টর। এইভাবে ভাগ করে দিয়েছেন যে বিশ্ববিদ্যালয় কমিশনের শিক্ষককে। এছাড়া রিসার্চ ফেলোশিপ থাকবে এবং এই টিচারদের বা শিক্ষকদের অবসর বয়স বা রিটায়ারমেন্টের যে টাইম সেটি যেন 60 বছরই হয়, তার কথা কমিশন উল্লেখ করেছেন। এরপর আসছি হচ্ছে ধর্মীয় শিক্ষা কি না, আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ কোনো করেছেন, তাই সেক্ষেত্রে বলেছেন কোনো বিশেষ ধর্মের পরিবর্তে কতকগুলি নিয়ম পালনের কথা কমিশন সুপারিশ করেছেন। সেগুলি কি কি চলো দেখে নিই। সেটি হচ্ছে যে কয়েক মিনিট নীরবতা পালন করে বিদ্যালয়ে কার্যাবলী শুরু করা। 2 হচ্ছে ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে মহাপুরুষের জীবনী এবং দ্বিতীয় বর্ষ ধর্মগ্রন্থাবলী এবং তৃতীয় বর্ষ হচ্ছে ধর্মীয় তত্ত্বের সমস্যা সমাধান করার কথা বলা হয়েছে ইত্যাদি সম্পর্কে ধর্মীয় শিক্ষা সম্পর্কে সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এরপর আসছি নারী শিক্ষা সম্পর্কে কমিশন কি কি সুপারিশ করেছেন। রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন, সেগুলি দেখে নিই চলো। কি না, মেয়েদের শিক্ষার সম সুযোগের কথা এখানে বলা হয়েছে। কো এডুকেশন কলেজে যাতে মেয়েদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় তার কথা কিন্তু এখানে কমিশন উল্লেখ করেছেন। এছাড়া মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি, হোম ম্যানেজমেন্ট এর বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করার কথা সুপারিশ করেছেন। তো সেক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্ব দিয়ে বলেছেন এই কমিশনের। এরপরে আসছি পরীক্ষা ব্যবস্থার সংস্কার না, পরীক্ষা ব্যবস্থার সংস্কার কি না, এই কমিশনের মতে যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে একটি মাত্র সংস্কারের সুপারিশ আমাদের করতে হয় তাহলে তা হবে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের সুপারিশ করা। এই পরীক্ষা ব্যবস্থার সুপারিশ সম্পর্কে কমিশন যে সুপারিশগুলি দিয়েছেন সেগুলি হলো রচনাত্মক বা ডেসক্রিপটিভ পরীক্ষার পরিবর্তে অবজেক্টিভ বা নৈবেত্তিক পরীক্ষা, অর্থাৎ আমরা যে মাল্টিপল চয়েস কোশ্চেন যেমন তোমরা এক্সামে দেবে এই তোমাদের সেমিস্টার 3-তে সেই রকম আর কি পরীক্ষার ব্যবস্থা করার কথা কমিশন সুপারিশ করেছেন। এখানে রচনাত্মক যে প্রশ্নাবলী সেটা আর কি বিরুদ্ধে মত পোষণ করেছেন। এরপর আসছি হচ্ছে যে উচ্চশিক্ষার শিক্ষার্থী ক্লাস চলাকালীন শ্রেণী কাজ বা ক্লাস ওয়ার্ক প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে 1/3 নির্দিষ্ট থাকবে পূর্ণমানের, সেটি এখানে সুপারিশ করেন। 3 নম্বরে কি বলেছেন না, স্নাতক স্তরে 3টি বছরে প্রত্যেক বছরে একটি করে পরীক্ষা হবে। আমি জানি না তোমরা জানো কিনা যে ডিগ্রি কলেজগুলোতে যে এখন যে শিক্ষা ব্যবস্থা চলছে বর্তমানে সেটি প্রতি বছরে মানে যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সেই কলেজের যে শিক্ষা সে প্রতি বছরে প্রত্যেকটা ডিগ্রির জন্য মানে ফার্স্ট ইয়ারের জন্য একটি, সেকেন্ড ইয়ারের জন্য আরেকটি, থার্ড ইয়ারের জন্য আরও একটি পরীক্ষার ব্যবস্থা করার সুপারিশ করেছেন। অর্থাৎ কোনো একটি পরীক্ষার উপর বেস করে আর কি এই বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার কথা বলেননি, এটা কিন্তু তোমরা মনে রেখো। আলাদা আলাদা প্রতিটি ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আলাদা আলাদা পরীক্ষা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এরপর আসছি যে স্নাতকোত্তর ও চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার ব্যবস্থা করা। এর আগে চাকরির পরীক্ষার জন্য এবং স্নাতকোত্তর পরীক্ষার জন্য কোনো রকম ভাইবা বা মৌখিক পরীক্ষা বা ওরাল যে এক্সাম সেটা নেওয়া হতো না, সেই সমস্ত ওরাল নেওয়ার কথা এখানে বলা হয়। এরপর আসছি যে 5 নম্বর পয়েন্টে, সেটি কি বলেছে না, সরকারি চাকরির জন্য পৃথক পরীক্ষার ব্যবস্থা করা। অর্থাৎ যে শুধুমাত্র স্নাতক পাশ মানেই যে সে সরকারি চাকরি পাবে তা কিন্তু না, সেই জন্য সরকারি চাকরির জন্য পৃথক পরীক্ষার ব্যবস্থা করার কথা সুপারিশ করেছেন। এরপর আসি অর্থ সংস্থান। অর্থ সংস্থান সম্পর্কে কমিশন কি সুপারিশ করেছেন না, উচ্চশিক্ষার
অর্থ সংস্থান সম্পর্কে সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেগুলি হলো যে উচ্চ শিক্ষার জন্য যে ব্যয়ভার সেটি কিন্তু সরকারকেই বহন করতে হবে এবং তার জন্য অতিরিক্ত ১০ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করতে হবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ১৯৫৬ সালে গঠন করার সুপারিশ করেন। মেনলি এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনকেই ইউজিসির আন্ডারেই সমস্ত রকম কার্যকলাপ করতে হয় এবং অর্থ বরাদ্দ এই ইউজিসিই করে থাকে, যে কারণে ১৯৫৬ সালে এই ইউজিসি গঠন করা হয়। এখানে একটি তোমাদের কোশ্চেন আসতে পারে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন কমিশনের সুপারিশ এবং এটি কত সালে গঠন করা হয়। ঠিক আছে, এরপরে আমরা আসবো শিক্ষার্থীর কল্যাণ সম্পর্কে কমিশন কি কি সুপারিশ করেছেন। শিক্ষার্থী কল্যাণের উপর কমিশন খুব গুরুত্ব দিয়েছেন। কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করার কথা বলেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেওয়ার ব্যবস্থার কথা এখানে বলা হয়। এরপর আমরা আসবো সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশ, যেটি হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন। না, গ্রামাঞ্চলে মানুষ যাতে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে, তার জন্য রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার কথা বলেন। কারণ সেই সময় কি হতো না, বেশিরভাগ উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে তাদের শহরে আসতে হতো, যার ফলে গ্রামের মানুষরা শহরমুখী হয়ে যেত। এই সমস্ত এছাড়া বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো তাদের। এই সমস্ত সমস্যার যাতে সমাধান করা হয়, তার জন্য রাধাকৃষ্ণন কমিশন আর কি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলেন এবং এটি খুব গুরুত্বপূর্ণ সুপারিশ এটি। এবং এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের জনতা কলেজের অনুকরণ বা পিপল কলেজ, যেটি ডেনমার্কের, সেই অনুকরণেই এটি স্থাপন করা হয়। শিক্ষা কমিশনের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তার একটি সাংগঠনিক কাঠামো সুপারিশ করে, সেটি চলো দেখে নিই। সেই সাংগঠনিক কাঠামোটিকে 4 ভাগে ভাগ করা হয়। প্রাথমিক স্তর 8 বছরের বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক স্তর 3 বছরের উত্তর বুনিয়াদী শিক্ষা, 3 নম্বর হচ্ছে 3 বছরের কলেজের শিক্ষা, 4 হচ্ছে 2 বছরের উত্তর কলেজীয় শিক্ষা। মানে এটা হচ্ছে ওই MA বা মাস্টার ডিগ্রি যেটাকে, সেটিকে বলা হয়। প্রাথমিক স্তর সম্পর্কে সেরকম খুব একটা বিস্তারিত আলোচনা কিন্তু করেনি কমিশন। এরপর আমরা দেখে নেব যে মাধ্যমিক শিক্ষা স্তর সম্পর্কে কি বলেছেন। না, মাধ্যমিক শিক্ষা স্তরটি বিদ্যালয়টি আবাসিক হবে এবং 30 থেকে 60 একর জমি থাকবে। তার মধ্যে 10 থেকে 15, মাফ করবে এখানে একটু টাইপিংটি একটি গন্ডগোল হয়ে গেছে, 10 থেকে 15 একর জমিতে বিদ্যালয় গৃহ, ছাত্রাবাস, শিক্ষকদের বাসগৃহ, খেলার মাঠ, শিল্প শিক্ষার ঘর থাকবে। বাকি জমিতে কৃষি শিক্ষা ও খেলার মাঠ ও পশু চারণভূমির ব্যবস্থা থাকবে। এছাড়া এখানে বলা হয়েছে যে 150-র বেশি শিক্ষার্থী কিন্তু মাধ্যমিক স্তর বিদ্যালয়ে থাকবে না। এরপর চলে আসছি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা স্তর সম্পর্কে কমিশন কি বলেছেন। না, উচ্চশিক্ষা ব্যবস্থা থাকবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি কলেজ থাকবে। বিশেষ বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, না অনেকগুলি গ্রাম নিয়ে, অনেকগুলি ধরো গ্রাম, চলো আমি তোমাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা গ্রাম রয়েছে, 2-3টে গ্রাম পাশাপাশি রয়েছে। সেই পাশাপাশি 3টি গ্রামকে নিয়ে এখানে একটি কলেজ হলো, এখানে একটি কলেজ, এখানে একটা কলেজ, এখানে একটি গ্রাম, এখানে একটি গ্রাম, এখানে একটি কলেজ হলো, আবার এখানে একটি গ্রাম রয়েছে, সেটিকেও করে এখানে একটি কলেজ হলো। এই 3টি কলেজ নিয়ে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি গঠন করা হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক এই রকমভাবেই হবে কিন্তু। চলে আসছি আমরা টপিকে। না, উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে কলেজ ও বিশ্ববিদ্যালয়, আর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অধীনেই কয়েকটি কলেজ থাকবে। বিশেষ বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থাই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং প্রতিটি কলেজে বলা হয় 300-র বেশি শিক্ষার্থী থাকবে না এবং বিশ্ববিদ্যালয়ে 1500-র বেশি শিক্ষার্থী থাকবে না এবং বৃত্তি শিক্ষার সাথে উচ্চশিক্ষার প্রস্তুতি ব্যবস্থা থাকবে। এবং যে বিষয়গুলি উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে সেগুলি হলো দর্শন, ভাষা, সাহিত্য, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা, দেহবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি। এছাড়া গবেষণাগার থাকবে প্রত্যেক বিষয়ের জন্য। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বর্তমানে যে আর কি শান্তিনিকেতনে যে শ্রীনিকেতন রয়েছে, সেটি কিন্তু এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর। ঠিক আছে, তো তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে শ্রীনিকেতনটি কোন সুপারিশের আর কি অনুরূপ বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে কোন আর কি বা কি গঠন করা হয়েছে। সেখানে অপশনে থাকবে বিভিন্ন বিভিন্ন জায়গার নাম বা বিভিন্ন আর কি শিক্ষা কেন্দ্রের নাম, সেটি দেখে তোমাদের করতে হবে। যেমন শ্রীনিকেতন একটি আর কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল বড় উদাহরণ। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে, এখান থেকে একটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে।
যে ভিডিওটি যদি তোমাদের খুব হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো ভিডিওর যদি রিকোয়েস্ট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বানানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওটি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই।